এটা ধারণা করা যায় যে ডাইনোসর আমাদের পৃথিবীতে 160 মিলিয়ন বছর রাজত্ব করেছে। এমনকি এক পর্যায়ে মনে হয়েছে যে এই বিশাল প্রাণীটি পৃথিবীর একমাত্র ও সর্বোচ্চ প্রভাবশালী প্রাণী হিসেবেই সারা জীবন থেকে যাবে। এই ধারণাকে মিথ্যা করে একদিন তাদের এই রাজত্বে মাউন্ট এভারেস্টের সমান একটি পাথর এসে পড়ে আর সবকিছু ধ্বংস করে দিয়ে যায়, যা সরাসরিভাবে সৌরজগৎ থেকে দুনিয়ার বুকে এসে পড়েছিল। আজকে আমরা আপনাদের এই বিশাল দৈত্যাকার শরীরের প্রাণীর গল্প শোনাতে যাচ্ছি এবং সেই সাথে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব যে তাদের শেষ পরিণতিটি ঠিক কেমন হয়েছিল। গল্পটি শুরু হয় ঠিক 66 মিলিয়ন বছর আগে, সেই সময় যখন ক্রিটিসিয়াস পিরিয়ড কেবল সমাপ্তি ঘটল, যা ছিল মিসোজোয়িক ইরার অংশ। সেই সময় পেনজিয়ার সুপারকন্টিনেন্ট ভিন্ন ভিন্ন ভাগে ভাগ হতে শুরু করে এবং এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। পেনজিয়া বিশাল বড় এক সুপারকন্টিনেন্ট ছিল, যার ভঙ্গন থেকেই বর্তমানের অসংখ্য দেশের জন্ম হয়েছে। এই ভঙ্গনের পর পৃথিবীর চিত্র এমনভাবে রূপান্তরিত হয়েছিল যার মিল বর্তমান পৃথিবীর মানচিত্রের সাথে পাওয়া যায়। ক্রিটেসিয়াস পিরিয়ডের পরেই বর্তমানে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা একে অপরের থেকে বিভক্ত হয়। সেই সময় যেভাবে গ্রিন লাইন, রিলিয়া এবং গ্রিনল্যান্ড ভেঙেছিল, আজ পর্যন্ত এই তিনটি দেশ ঠিক সেই আকৃতিতেই রয়েছে। এমনকি অন্যদিকে ঠিক এই সময়েই ইউরোপ এবং এশিয়া মহাদেশের রেখা আঁকা শুরু হয়ে গিয়েছিল। এ সময় পৃথিবীতে থাকা বড় বড় পাহাড় পর্বতগুলো যেমন সাইবেরিয়া, মঙ্গোলিয়া এবং ইন্ডেস পৃথিবীর বুকে আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করে। ইতিহাসে বলা হয় যে ক্রিটিসিয়াস পিরিয়ডের সময়কাল 79 মিলিয়ন বছর ছিল, যা মিসোজোয়িক ইরারও দীর্ঘকালীন পিরিয়ড ছিল। পৃথিবীর জলবায়ু এই 79 মিলিয়ন বছরে বহুবার পরিবর্তন হয়, যার শেষের দিকে পৃথিবীর আবহাওয়া ছিল শীতল। এতটাই শীতল ছিল যে পৃথিবীর দুই পোলে বরফ জমতে শুরু করেছিল, যার ফলে পৃথিবীর শীতকালীন সময় আরও তীক্ষ্ণ এবং প্রখর হয়ে ওঠে। অসংখ্য জায়গায় আবহাওয়ার উষ্ণতা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে যায়। এমনকি আলাস্কার মতো স্থানে পৃথিবীর উষ্ণতা -45 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। কিন্তু আমরা যদি সেই সময়কে বর্তমান সময়ের সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে যে সেই সময়ের উষ্ণতা বর্তমান সময়ের থেকে অনেক বেশি ছিল, কারণ সেই সময়ে পৃথিবী প্রচুর পরিমাণে সবুজ গাছপালাতে ঘেরা ছিল। এই সময়ে পৃথিবীতে এক অন্যতম সুন্দর এবং বিরল ফুল ফ্লোবেরির উৎপত্তি হয়। কর্নিফার্স গিনকো এর মতো উদ্ভিদ এই সময় পৃথিবীতে উৎপন্ন হয়, যা পৃথিবীকে এক ঘন দীর্ঘ বনে পরিণত করে। এই উদ্ভিদ থেকে যে মাটি উৎপন্ন হচ্ছিল, সেই মাটি এতটাই উর্বর ছিল যে তা আরও অন্যান্য উদ্ভিদের জন্ম হতে সাহায্য করেছিল। যতই এইসব উদ্ভিদের উৎপত্তি বেড়ে যাচ্ছিল, সাথে সাথে পাল্লা মিলিয়ে পৃথিবীতে মৌমাছির উপস্থিতি বৃদ্ধি পাচ্ছিল। মৌমাছির সাথে এই সময় অগণিত প্রজাতির মুক্ত প্রাণী বাতাসে উড়তে দেখা যায়। এ সময় এইসব মৌমাছি এবং ওইসব প্রজাতিগুলো এক উদ্ভিদের ফুল থেকে অন্য উদ্ভিদে প্রজনন প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে, যার ফলে দিন দিন ফ্লোবেরি উদ্ভিদের উৎপত্তি আরও বৃদ্ধি পেতে থাকে এবং চারদিকে ছড়িয়ে পড়ে, যার একটি সুপ্রভাব আকাশে উড়তে থাকা পাখিদের উপরে পড়ে। কারণ এই উদ্ভিদের উৎপত্তি বৃদ্ধির ফলে পশু পাখিদের খাদ্যের সংকট কমতে শুরু হয় এবং তা দিন দিন বৃদ্ধি পায়। এই অনুকূল পরিবেশ হার্বি ওয়ারেস্ট ডাইনোসরদের বিবর্তন করার সুযোগ করে দেয়। এই সময় পৃথিবীর পরিবেশ এত সুন্দর ছিল যে অসংখ্য রকমের নতুন নতুন প্রাণী বিবর্তন করার সুযোগ হয়ে যায়। এক কথায় যদি এইসব প্রাণীদের বর্ণনা করা হয়, তাহলে বলা যায় যে এইসব প্রাণীগুলো বর্তমানের পৃথিবীতে থাকা প্রাণীগুলোর চেয়ে অনেক বেশি শারীরিকভাবে ছোট ছিল। সেই সময় সাধারণত মোসাক এবং মেমেন্স এর মতো প্রাণীদেরই চোখে দেখা যেত। আমরা এইসব তথ্য সেই সময় জানতে পেরেছি যখন গবেষকরা মাটি খুঁড়ে 20 সেন্টিমিটারের একটি ছোট্ট প্রাণীর কঙ্কাল পায়। এই প্রাণীটির নাম ছিল সাবার-টুথেড স্কোয়ারাল। ধারণা করা হয়েছে এই প্রাণীটি সাধারণত ইনসেক্ট খেয়ে বেঁচে থাকত, কিন্তু এর মানে এই নয় যে পৃথিবীর অন্য কোনো প্রান্তে বড় আকারের প্রাণী ছিল না। মেডাগাস্কর নামক এক স্থানে গবেষণা চালিয়ে গবেষকদের কাছে একটি বিশাল প্রাণীর দেহের মেরুদণ্ড পাওয়া যায়, যা ছিল একটি তৃণভোজী ম্যামলসের। এই প্রাণীটি দেখতেও অনেকটা ভিন্ন ছিল অন্য সব প্রাণীদের থেকে। এই প্রাণীর মাথার দুই পাশে ক্রাফট নামক একটি অংশ ছিল, যা সর্বদা এই প্রাণীর মাথাটি সুরক্ষিত করত।
সেই সাথে এই প্রাণীটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, এই প্রাণীর খুব তীক্ষ্ণ ঘ্রাণ নেয়ার বা বোঝার ক্ষমতা ছিল। এই প্রজাতির প্রাণীগুলোকে মারমট বলা হতো, যারা রিডেন্স নামক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। কিন্তু এদের মধ্যে যদি আমরা সর্ববৃহৎ শারীরিক গঠনের প্রাণীগুলোর নাম নিয়ে থাকি, তাহলে রেপেন মোমেন্টসের যুগে এদের শরীরের আকৃতি আরও বেশি বড় ছিল। এই প্রাণীটির দৈর্ঘ্য প্রায় 1 মিটার দীর্ঘ ছিল, সাথে এর ওজন 2 থেকে 14 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকত। এই প্রাণী বর্তমান পৃথিবীতে থাকা তাসমানিয়ান ডেভিল প্রাণীর মতো দেখতে ছিল। এই প্রাণীটি এমন এক হিংস্র প্রাণী ছিল যে খাদ্য হিসেবে নবজন্ম নেওয়া ডাইনোসরদেরও খেয়ে ফেলত। কিন্তু এর পরেও প্রয়োজন এবং পরিবেশের সাথে টিকে থাকার লড়াইয়ে ডাইনোসর সবার প্রথমে পৌঁছে যায়। এই খাদ্যচক্রে উপস্থিত হয়েও এই সময় পৃথিবীতে ভিন্ন ভিন্ন প্রজাতির ডাইনোসর পাওয়া যেত। এমনকি ডাইনোসরস এই সময় পৃথিবীর প্রত্যেকটি কন্টিনেন্টসেই পাওয়া যেত। এইসব ডাইনোসরদের ছিল ভিন্ন ভিন্ন আকৃতি এবং ভিন্ন ওজন। এর মধ্যে সর্বক্ষুদ্র প্রজাতির ডাইনোসরের নাম ছিল ওকুলোসেন্টিরিস খনরোরেই। এই ছোট্ট প্রাণীটির মাথা কেবলমাত্র 14 মিলিমিটার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিজ্ঞানীদের এই প্রাণীটির বাকি শরীরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়ার খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এর মাথার দৈর্ঘ্য থেকে বিজ্ঞানীরা অনুমান করেছে যে এই প্রাণীটি বর্তমানে থাকা হামিংবার্ডের সমান ছিল। অগণিত গবেষণা থেকে জানা যায় যে এলামোসারুস নামক ডাইনোসরটি ছিল পৃথিবীর ডাইনোসরের প্রজাতির সর্ববৃহৎ প্রাণী। এই প্রাণীটির দৈর্ঘ্য 29 মিটার লম্বা ছিল, সেই সাথে এর ওজন ছিল 38 টন। যদি শুধুমাত্র আমরা এই প্রাণীটির লেজের কথা বলি, তাহলেই জানা যায় যে এর লেজের দৈর্ঘ্য ছিল 12 মিটার। এবার চলুন আমরা সেই সময় ফিরে যাই যখন অ্যাস্টেরয়েড এই দুনিয়াতে এসে পড়েছিল। অ্যাস্টেরয়েড এই দুনিয়াতে এসে পড়ার 5 ঘন্টা আগেও পৃথিবীতে থাকা প্রত্যেকটি প্রাণী তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত ছিল। 25টি অ্যালামোরাসুস দলবদ্ধভাবে ইউকিটা স্পেলিং নামক জায়গায় নিজেদের খাদ্য গ্রহণ করছিল। আপনাদের সুস্পষ্ট করে দেওয়ার জন্য জানিয়ে দেই যে এই প্রাণীটি সম্পূর্ণভাবে হার্বি ওয়ারেস প্রজাতির প্রাণী ছিল, মানে তৃণভোজী প্রাণী। এদের প্রতিদিন কমপক্ষে 1 টন পর্যন্ত ভেজিটেস খাবার খেতে হতো। এমনকি কিছুদিনের মধ্যেই এই প্রাণীগুলো একটি দীর্ঘ বন খেয়ে উজাড় করে দিত। এবার আসুন মঙ্গোলিয়া এবং চায়নার রাজ্যে প্রবেশ করা যাক। এখানে টারবোজ নামক একটি বিশাল দেহের প্রাণী বাস করত, যার শরীরের দৈর্ঘ্য 14 মিটার। সেই সাথে এই প্রাণীটি প্রিডেটরদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির প্রাণী ছিল। এই প্রাণীগুলো সাধারণত পানির কিনারে বা নদীর কিনারে থাকত, যাতে তারা ছোট্ট ছোট্ট প্রাণীগুলো যারা পানি খেতে এসেছে তাদের শিকার করতে পারে। অন্য সব টারবোজদের মতোই এই প্রাণীটিও 2 পায়ে চলাফেরা করত এবং এদের হাত তাদের পুরো শরীরের তুলনায় অনেক ছোট আকৃতির ছিল। কিন্তু এই হাত দিয়েও তারা তাদের শিকারকে খুব সহজে ধরে ফেলতে পারত। এমনকি এরা পানির ভিতরে থাকা মৎস্যও ধরতে পারত। কিন্তু এদের সবচেয়ে বড় শিকারের অস্ত্র ছিল তাদের 70,000 ধারালো দাঁত। এই দাঁতগুলো লম্বায় 85 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকতো বলে ধারণা করা যায়। এবার চায়না থেকে সরে চলুন যাওয়া যাক নর্থ আমেরিকার দিকে, যেখানে ছিল পেচিসফেলোসেরাস নামক ডাইনোসরদের বসবাস। এই 4.5 মিটারের দৈর্ঘ্যের ডাইনোসরগুলোর ওজন 550 কেজি পর্যন্ত হয়ে থাকত। এরা দেখতেও প্রচুর পরিমাণে ভয়ঙ্কর এবং অদ্ভুত ছিল। এদের মাথা 25 সেন্টিমিটারের এক হাড়ের ডোম দিয়ে ঢাকা থাকত এবং এই ডোম দিয়েই তারা সাধারণত অন্য প্রাণীদের উপর আক্রমণ করে। এই ডোমের সাথে তাদের মাথায় শিংও ছিল, যা এই প্রাণীকে আরো ভয়ঙ্কর করে তুলত। এই ডাইনোসরগুলো তাদের ছোট্ট এবং তীক্ষ্ণ দাঁত দিয়ে পাতা এবং ফল চিবিয়ে খেতে থাকত। কিন্তু একদল গবেষকের গবেষণা থেকে জানা গিয়েছে যে এই প্রাণীটি নিজেদের খাদ্য তালিকাতে আমিষও সংযুক্ত করেছিল। এদের মূল শিকার ছিল খোসামুক্ত ছোট প্রাণী, ম্যামলস এবং নবজন্ম নেওয়া ডাইনোসর। এই জাতের ডাইনোসরগুলোর সমুদ্রের পাড়ে থাকা সবচেয়ে পছন্দনীয় ছিল, যেখানে প্রচুর পরিমাণে নিউট্রিশিয়াস বীজ থাকত। এসব ছাড়াও তারা পানিতে থাকা বড় বড় লিজার্ড এবং মলুসদেরও খেয়ে থাকত। এবার চলে যাওয়া যাক ওয়েস্টার্ন এবং নর্থ আমেরিকার দিকে, যেখানে এনকেলোসরাস নামক প্রজাতি থাকতো, যারা জঙ্গলের ভিতরে থাকতো এবং জঙ্গলে থাকা উপাদানগুলোই নিজেদের খাদ্য তালিকায় সংযুক্ত করে রেখেছিল। এই প্রাণীটি খুবই অদ্ভুত দেখতে ছিল, যা বর্তমানে উপস্থিত একটি বড় আকৃতির হাতির সমান বলা যায়। এই প্রাণীটির পুরো শরীর একটি বোন আর্মার দিয়ে ঢাকা ছিল। এই প্রাণীটির লেজের শেষের অংশটি ছড়ানো ছিল, যা দিয়ে এই প্রাণীটি নিজেদের রক্ষা করত।
এত ভয়ঙ্কর প্রজাতির প্রাণী হওয়ার পরেও এই প্রাণীটি অভ্যাসগত দিক থেকে খুবই শান্ত ছিল। এই প্রাণীটি হার্বিওয়ার্স প্রজাতির ছিল, তাই সারাদিন ঘাস খেয়ে থাকতো। নিজের শক্তিশালী লেজ দিয়ে এই প্রাণী অন্য প্রাণী থেকে নিজেদের প্রাণ রক্ষা করত। নর্থ আমেরিকাতে শুধু শান্ত প্রজাতির প্রাণী পাওয়া যেত না, সেই সাথে এখানে অতি ভয়ঙ্কর রেপটাইলসও পাওয়া যেত। যেখানে অ্যাস্টেরয়েড পড়ার কথা ছিল সেই স্থান থেকে কয়েকশো কিলোমিটার দূরে কর্নাটোরাস এবং টিরেক্স নামক প্রাণীর বসবাস ছিল। কর্নাটোরেস ঘন্টা প্রতি 50 কিলোমিটার গতিবেগে দৌড়ানোর ক্ষমতা রাখে এবং তারা যে কোনো প্রাণী থেকে নিজেদের খুব সহজেই রক্ষা করতে পারত। অন্যদিকে টিরেক্স প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারত। এই প্রাণীটির কাছে অন্য প্রাণীদের থেকে বেশি তীক্ষ্ণ সুবাস বা ঘ্রাণ গ্রহণের ক্ষমতা ছিল। আমরা যদি এই প্রাণীর চোখের দৃষ্টিশক্তির কথা বলি, তাহলে এক কথায় বলা যায় যে বর্তমানে থাকা বাজ পাখির চোখের থেকেও এই প্রাণীর নজর তীক্ষ্ণ ছিল। প্রাণীটির চোখ এক কথায় বাইনোকুলার ছিল। খুব সহজেই এই প্রাণী নিজের চোখ দিয়ে একই সময়ে ভিন্ন ভিন্ন দিকে দৃষ্টি দিতে পারত এবং দুই চোখ দিয়ে দেখা ছবিগুলোকে এই প্রাণীটি একটি ছবিতে রূপান্তরিত করত। এই কৌশলের মাধ্যমে এই প্রাণী বুঝে যেত যে তার শিকার কতটুকু দূরে অবস্থান করছে। টিরেক্স নিজের এলাকায় খুব হিংস্রভাবে রাজত্ব করত। এমনকি এই প্রাণীটি যে কোনো চলাফেরা করতে সক্ষম প্রাণীকেই খেয়ে ফেলত। এমনকি এরা নিজেদের প্রজাতির প্রাণীদেরও ছাড় দিত না। কর্নাটোরাস এবং টিরেক্সের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা হয়ে যেত, তাহলে টিরেক্স খুব সহজেই এই লড়াইয়ে জিতে যেত। একদিকে টিরেক্সের ওজন যেখানে 6.8 টন ছিল, অন্যদিকে কর্নাটোরাসের ওজন ছিল মাত্র 5 টন। টিরেক্সের মাংসপেশিও খুব সুগঠিত এবং শক্তিশালী ছিল। আবার কর্নাটোরাসের মাথায় দুটি হর্ন ছিল, কিন্তু এরপরেও কর্নাটোরাস টিরেক্সের সামনে ঠিক পেরে উঠত না। এদের মধ্যে ঠিক সিংহ ও চিতার মতো সম্পর্ক ছিল। গবেষকদের ভাষ্যমতে জানা যায় যে টিরেক্স দিন প্রতি 100 কেজি আমিষ খাদ্য খেয়ে থাকে। এই ডাইনোসরগুলো রোজকার মতোই নিজেদের জীবনযাপন করছিল। এই দিনটি ছিল তাদের জন্য খুবই সাধারণ একটি দিন। তাদের কল্পনাতেও ছিল না যে সৌরজগৎ থেকে সরাসরিভাবে একটি অ্যাস্টেরয়েড দুনিয়ার বুকে এসে পড়বে এবং তাদের 75% ডাইনোসরদের ধ্বংস করে দিবে। ক্রিটিসিয়াস পিরিয়ড এই পাথরের দ্বারাই সমাপ্ত হয়েছিল। সাল 1980। গবেষকরা এই হাইপোথিসিস দিয়েছিল যে সৌরজগৎ থেকে আসা কোনো এক বড় অ্যাস্টেরয়েডের জন্যই এই পিরিয়ডটি শেষ হয়ে গিয়েছিল। সেই সাথে তারা পৃথিবী থেকে এমন কিছু মাটির অংশ পেয়েছিল যেখানে ইউরেনিয়াম উপস্থিত ছিল। আপনাদের বলে রাখা ভালো যে এই সময় গবেষকরা যে পরিমাণ ইউরেনিয়াম পেয়েছিল তা আজ পর্যন্ত প্রাকৃতিকভাবে আর উৎপন্ন করা সক্ষম হয়নি। সেটা হোক পৃথিবীর সারফেসের উপরে কিংবা পৃথিবীর কিছু ফুট ভিতরের দিকে। ইউরেনিয়াম পৃথিবীতে থাকা একটি খুবই বিরল পদার্থ, যা পৃথিবীর বুকে খুঁজে বের করা খুবই কষ্টকর। কিন্তু অনেকগুলো অ্যাস্টেরয়েডে এই ইউরেনিয়ামের মাত্রা অত্যাধিক বেশি মাত্রায় পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ইউরেনিয়ামকে স্পেস মেটালও বলা হয়ে থাকে। বিজ্ঞানীরা তাদের এই সব গবেষণা থেকে তথ্য পেয়েছে যে একটি বড় অ্যাস্টেরয়েডের মাধ্যমে এত বেশি মাত্রায় ইউরেনিয়াম পৃথিবীতে এসেছে। এই খোঁজের ঠিক 10 বছর পরেই বৈজ্ঞানিকদের একটি দল ওই নির্দিষ্ট স্থানকে খুঁজে বের করেছিল যে স্থানে অ্যাস্টেরয়েড এসে পড়েছিল। আনুমানিক 180 মিটার লম্বা দীর্ঘ গর্ত হয়েছিল সেখানে। যখন এই গর্তের বয়স সম্পর্কে গবেষণা করা হয়েছিল, তখন এই গর্ত ডাইনোসরদের সময়ের সাথে মিলে যায়। আর এই গর্ত থেকেও প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের স্যাম্পল উদ্ধার করা হয়েছিল। আস্তে আস্তে এই গর্ত থেকে যত দূরে যাওয়া হয় তত কম ইউরেনিয়ামের মাত্রা পাওয়া গিয়েছিল। এই তো বেশ কিছুদিন আগে নিউ জার্সিতে 25,000 প্রাণীর ফসিলস পাওয়া গিয়েছে এবং এই প্রাণীগুলো সেই বিধ্বংসী ধ্বংসাবশেষের দিনেই মারা গিয়েছিল। এটি একটি খুবই ছোট্ট উদাহরণ যেখান থেকে বিজ্ঞানীরা মার্স এক্সটেনশনের প্রমাণ পেয়েছে। এবার আমরা সেই শেষ দিনে চলে আসি যেদিন অ্যাস্টেরয়েড পৃথিবীতে এসে পড়েছিল। একটি 10 কিলোমিটারের পাথর পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পড়ে, যার ওজন ছিল কয়েক ট্রিলিয়ন টন। আর অন্যদিকে গ্র্যাভিটি এই পাথরকে আরও টেনে তার ওজন বৃদ্ধি করে দিয়েছিল। আর এর জন্যই এই পাথরটির গতি প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার হয়ে যায়। পৃথিবীর দিকে চলে আসতে থাকা এই পাথরটির তাপমাত্রা কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায়। এর তাপমাত্রা এত বেশি ছিল যে সৌরজগতে কিছু সময় বা মিনিটের জন্য এই পাথরটি সূর্যের থেকেও অধিক উজ্জ্বল দেখা যাচ্ছিল। এই অ্যাস্টেরয়েডের আলো অতিমাত্রায় উজ্জ্বল ছিল।
ডাইনোসররা সে সময় মাথা উঁচু করে এই পাথরের দিকে তাকিয়েছিল, কিন্তু এই উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে থাকা অতি কষ্টের একটি কাজ ছিল। এই আলোর তাপমাত্রাতে আস্তে আস্তে ডাইনোসরদের চামড়া ঝলসে যেতে শুরু করে। আশেপাশে থাকা প্রতিটি গাছপালায় হঠাৎ করে আগুন লেগে যায়। এই অবস্থাতে কিছু সেকেন্ডের জন্য সবকিছু স্থির হয়ে যায়। ডাইনোসররা যখন নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক সেই সময়তে একটি বিকট শব্দ হয়, যা ছিল পৃথিবীর বুকে অ্যাস্টেরয়েডের সংঘর্ষের শব্দ। এবং সেই সাথেই 10 কিলোমিটারের এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর বুকে এসে পড়ে। ধারণা করা হয়ে থাকে যে 10 বিলিয়ন নাগাসাকি ও হিরোশিমার অ্যাটম বোমের থেকেও এটি বেশি বিধ্বংসী ছিল। এই অ্যাস্টেরয়েডটি সেকেন্ডের মধ্যেই পৃথিবীর ভিতরের পৃষ্ঠের 20 কিলোমিটার ভিতরে প্রবেশ করে যায় এবং পুরো পৃথিবী জুড়ে এক বিকট শব্দ উৎপন্ন হয়। এই সময় যে শক্তি পৃথিবীতে একত্রিত হয়েছিল তার জন্য ঘটনাস্থলের চারদিকে সফট ওয়েভ উৎপন্ন হয়, যা শব্দের গতির থেকেও দ্রুত চারদিকে ছড়িয়ে যাচ্ছিল। এই সফট ওয়েভ এত বেশি শক্তিশালী ছিল যে ডাইনোসরদের শরীরের চামড়া গলে গলে পড়ে যাচ্ছিল। বড় বড় ডাইনোসর বাতাসে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছিল। ডাইনোসরদের নজর থেকে দেখলে তাদের মৃত্যু অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায়। একটি উজ্জ্বল আলো এসে পড়ল এবং তাদের সবকিছু ধ্বংস হয়ে গেল। ভেবে নেওয়া যায় যে হয়তো ওই সময় ডাইনোসররা কিছু বুঝতেই পারেনি যে তাদের সাথে কি হলো। এক্সপ্লোশনের তাপমাত্রা এত বেশি ছিল যে জীবজন্তুর হাড্ডিগুলো পর্যন্ত গলিয়ে দিয়েছিল। গবেষকদের মতামত থেকে জানা যায় যে যখন অ্যাস্টেরয়েডটি পৃথিবীতে এসে পড়ে তখন 15,000-এরও অধিক পাথর বাতাসের উপর দিকে উঠে এসেছিল এবং চারদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে যায়। এসব পাথরের টুকরোগুলোর মধ্যে এমনও পাথর আছে যারা এত বেশি উচ্চতায় উড়ে গিয়েছিল যে তারা সরাসরি সৌরজগতে চলে যায়। অন্যদিকে লাখ লাখ পাথর আকাশের দিকে উঠে গিয়েছিল এবং আবার মাটিতে এসে পড়ে যায়। এক কথায় বলা যায় যে এই পাথরগুলো ছিল ঠিক বৃষ্টি পড়ার মতো। যেসব প্রাণী এই এক্সপ্লোশনের পরও বেঁচে গিয়েছিল তাদেরকে এই পাথরের বৃষ্টি ধ্বংস করে দেয়। এমনকি যেসব ডাইনোসরগুলো উড়তে পারত তাদের পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে। কিন্তু এগুলো তো ছিল শুধুই অ্যাস্টেরয়েডের কাছাকাছি থাকা প্রাণীগুলোর গল্প। অসংখ্য ডাইনোসর ছিল যারা এই স্থান থেকে অনেক দূরে অবস্থান করছিল। এমনকি অনেক ডাইনোসর ছিল যারা ভিন্ন উপমহাদেশে বসবাস করত। কিন্তু অ্যাস্টেরয়েডের একটি ডোমিনো ইফেক্ট শুরু হয়। এই বিস্ফোরণের জন্য সমুদ্রে 100 মিটার উচ্চতার সুনামি উৎপন্ন হয়। 2011-তে জাপানে যে ভয়ঙ্কর সুনামি হয়েছিল সেটির উচ্চতা কেবলমাত্র 10 মিটার উচ্চতার ছিল। কিন্তু এরপরেও এই 10 মিটার উচ্চতা সুনামিতে পুরো আইল্যান্ড ধ্বংস হয়ে যায়। তাহলে শুধুমাত্র একটিবার চিন্তা করুন যে 100 মিটার উচ্চতার সুনামি পৃথিবীতে উপস্থিত থাকা সকল পশু পাখি এবং গাছপালাকে কতটা ধ্বংসাত্মকভাবে বিনাশ করেছে। সুনামির পরে ভূমিকম্পের পালা চলছিল। চায়না এবং মঙ্গোলিয়াতে উপস্থিত থাকা ডাইনোসরগুলো 15,000 কিলোমিটার দূরে অবস্থান করছিল। দুনিয়ার ওই আরেক স্থানে হয়ে যাওয়া এই ধ্বংসের খবর এই স্থানে উপস্থিত থাকা ডাইনোসরদের মধ্যে ছিল না, কিন্তু তারা জানতো না যে এই মহা ধ্বংস তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। অ্যাস্টেরয়েডের সংঘর্ষের ফলে অগণিত ভূমিকম্পের উৎপত্তি ঘটে, যার মাত্রা ছিল 11.2 স্কেল। এই ভূমিকম্পের যে ঝাঁকিগুলো উৎপন্ন হয়েছিল তা বর্তমান ভূমিকম্পের ঝাঁকির থেকে 25 গুণ বেশি ভয়ঙ্কর ছিল। 1960 সালে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প হয়, যা ছিল 9.5 স্কেলের মাত্রায়। এত বড় বিস্ফোরণের ফলে যেসব ডাইনোসররা পৃথিবীতে তখনও বেঁচে ছিল তাদের জন্য এই পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। পুরো পৃথিবী সম্পূর্ণরূপে অন্ধকার, নীরব এবং বিষাক্ত হয়ে গিয়েছিল। ডাইনোসরদের জন্য পৃথিবীতে ন্যূনতম খাদ্যের অবস্থা ছিল না। হাজার হাজার প্রাণী খাদ্যের অভাবে মারা গিয়েছিল। ধারণা করা যায় যে অনেক দূরে ডাইনোসরদের ডিম মাটির নিচে থাকায় বেঁচে গিয়েছিল, কিন্তু যখন তারা ডিম ফোটে পৃথিবীতে বের হয় তখন তাদের জন্য শুধুই ছিল অন্ধকার, আধার এবং শীতল পৃথিবী। এরাই শেষ ডাইনোসর ছিল যারা পৃথিবীতে বেঁচে ছিল, আর এদের মৃত্যু দিয়ে ডাইনোসর এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। এরপর সিলোজোয়িক এরা শুরু হয়। শত শত বছর পরে পৃথিবীর আবহাওয়া এবং ভূপৃষ্ঠ থেকে এই পাথর এবং ধুলা আস্তে আস্তে সরতে শুরু করে। পৃথিবীতে সূর্যের আলো আসা শুরু হয়। পৃথিবী আবার নতুন করে নিজের পুরানো রূপ ফিরে পায়। প্রথমে ঘাস ওঠা শুরু হয়। পৃথিবীতে নতুন সব প্রাণীদের রাজত্ব চলে আসে, যাদের ওপর এতদিন ডাইনোসররা রাজত্ব করত।
বহু ম্যামলস মাটির নিচে চলে যাওয়াতে নিজেদের প্রাণ রক্ষা করতে পারে। এই প্রাণীগুলোর এই অস্বাভাবিক পরিবেশে অভিযোজনের অভ্যাস হয়ে গিয়েছিল। নিজেদের শরীরকে এইভাবে তৈরি করে নিয়েছিল যে এরা খুব কম পরিমাণ খাদ্য খেয়েও নিজেদের বাঁচিয়ে রাখতে পারত। ম্যামলসদের প্রজনন এত সফলভাবে এগিয়ে যাচ্ছিল যে কিছুদিনের মধ্যেই তারা নতুন নতুন প্রজাতিতে রূপান্তরিত হতে শুরু করে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে এই প্রক্রিয়া থেকেই মানব প্রজাতির উৎপন্ন হয়, আর এই মানব প্রজাতি বর্তমানে পুরো পৃথিবীকে শাসন করছে। মানুষের উৎপত্তি নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য যে বিষয়টি আছে সেটা হচ্ছে মানুষ পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসেছে, যা প্রত্যেকটি ধর্মগ্রন্থও সাপোর্ট করে। তবে আমরা এটা বলতেই পারি যে পৃথিবীতে মানব জাতির আসার জন্য ডাইনোসরদের ধ্বংস হওয়াটা খুবই জরুরি ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই কমেন্ট করে জানান আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে ইচ্ছুক। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।